মাধুর্যের কণ্ঠে এক পাহাড় সমান অভিমান এবং কষ্ট। বুঝতে দেরি হলো না এলিনার। কোনো জবাব না দিয়ে মাধুর্যের মুখের দিকে নির্বিকারভাবে চেয়ে রইল সে। অফিসের কেবিনে ফোন নিয়ে পায়চারি করেই চলেছে অনুভব। তার চোখে মুখে অস্থির ভাবটি ফুটে উঠেছে। ফোন অন করে অনেক ভাবনা চিন্তা করে কল করে কবিতার নম্বরে। গতকাল কবিতা নিজে থেকে তাকে ফোন করেছিল মাধুর্য কোথায় থাকে তা জানতে। অনেক খুঁজে খুঁজে সে পেয়েছে কবিতার নম্বর। নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম চিকচিক করছে অনুভবের। ও পাশ থেকে কল রিসিভড হয় তড়িঘড়ি করে অনুভব বলে ওঠে, হ্যালো, কবিতা বলছো? ও পাশে কবিতার হাত কাঁপছে। যতই হোক মানুষটি এখন ওর হবু বরে পরিণত হয়েছে। লজ্জা পাওয়া স্বাভাবিক। মিয়ে যাওয়া সুরে বলে, জি। শুনলাম তুমি বিয়েতে রাজি। তুমি মন থেকে রাজি? জি। জি। আমার বাবা নেই, অনেক আগেই আমার মাকে ছেড়ে চলে গিয়েছে অন্য কারো হাত ধরে। মাই আমার সব। মা আপনাকে যথেষ্ট পছন্দ করেছে, আমিও রাজি। অনুভব বিরক্তির শ্বাস ছাড়ে। কবিতা নামক মেয়েটির উপর ভীষণ রাগ হচ্ছে তার। নিজের রাজি বললেই হলো। অন্যদিকে ছেলে মন থেকে রাজি কিনা তা জানতে চাওয়ার কোনো হেলদোল নেই। চাপা গলায় অনুভব বলতে নেয়, ওকে, তুমি রাজি, কিন্তু আমি রাজি কিনা তা জানার চেষ্টা করেছো কখনো? আপনি রাজি সেটা তো কাল জানিয়ে দেওয়া হয়েছিল না, চেষ্টা করতে যাব কেন? অবাক সুরে বলে ওঠে কবিতা। তক্ষুনি অনুভবের কেবিনে প্রবেশ করেন প্রণয়। অনুভবের কথাবার্তা শুনে মনে হলো সে কবিতাকে বেফাঁস কিছু বলতে চলেছে। দ্রুত গিয়ে আচমকা ফোনটা অনুভবের হাত থেকে কেড়ে নিয়ে কল কেটে দেন প্রণয়। রাগে কটমট করে পিছন ফিরে তাকায় অনুভব। নিজের চাচুকে দেখে জোরে বলে ওঠে, চাচ্ছু, ফোনটা কেড়ে নিলে কেন? আর কেবিনে ঢোকার সময় নক করে আসোনি কেন? কেন নক করে এলে ফোনটা কেটে দিতি। আর আমি জানতে পারতাম না তুই কবিতাকে ফোন করেছিস, এটাই তো। বিষাদ মাখা মুখে অন্যদিকে তাকিয়ে থাকে অনুভব। প্রণয় শান্ত কণ্ঠে বলেন, অনুভব, তোকে এই বিয়ে করতে হবে। তোর বাবা বলেছিল তো, তোর ভালোর জন্য বিয়েটা করতে হবে। তাহলে শুধু কবিতাকেই কেন চাচ্ছ? তোমরা বোধহয় ভুলে যাচ্ছ কবিতা একজন মানুষ। মানুষ জন্যই বিয়ে দেওয়া হচ্ছে, কারণ ভাবনাকে তা আমরা আদৌ জানি না। আর মানুষের ভালোবাসা পেলে তোর মাঝে যে শয়তান সত্তা রয়েছে তা বিলীন হতে পারে অনুভব। অনুভব চেঁচিয়ে বলল, দরকার নাই শয়তান সত্য বিলীন হবার। আমি চাই না কারো ভালোবাসা চাচ্ছ। আমি শুধু একজনের ভালোবাসার কাঙাল ছিলাম, আর আছে। সে আমার ভাবনা। তার থেকে আমাকে দূর করে দিচ্ছ। আই হেট অল অফ ইউ। প্লিজ গো। প্রণয় কিছু বলতে গিয়েও বলে না। এই ছেলে এমন কিছুই মানবে না নিজের কথা এই ছেলে এখন কিছুই মানবে না নিজের কথা ছাড়া। কিছুক্ষণ তাকিয়ে থেকে বেরিয়ে আসেন উনি। সময় জিনিসটা নদীর স্রোতের মতো। স্রোত যেমন সারা জীবন বহমান থাকে, তেমনি সময়ের ক্ষেত্রেও তাই। সময় একবার পেরিয়ে গেলে তা হাজার সাধনা করেও ফিরিয়ে আনা অসম্ভব। চোখের পলকেই কেটে গেছে 8 দিন। রাত পেরোলেই বিয়ের বাজনা বাজবে। মাধুর্যের ভালোবাসার মানুষটির এবং তার প্রিয় বান্ধবীর। নিজের ভাগ্যকে খুব সহজেই মেনে নিয়েছে মাধুর্য। সে বুঝে গিয়েছে অনুভব সিনহা নামক মানুষটি তার ভাগ্যেই নেই। কাঁধে ব্যাগ ঝুলিয়ে ছোট ছোট ধাপ ফেলে হাঁটছে মাধুর্য। আকাশে গোল থালার মতো চাঁদ উঠেছে। আজ পূর্ণিমা। অফিস থেকে ফিরছে সে। কাল অনুভবের বিয়েতে ইনভিটেশন পেয়েছে তার স্যার প্রলয়ের থেকে। তবে মাধুর্য ঠিক করেছে সে যাবে না, কারণ সে মেয়ে পক্ষ। কবিতা ওর কাছে বায়না ধরেছে তাকে বউ সাজিয়ে অনুভবের সামনে মাধুর্যকেই নিয়ে যেতে হবে। মাধুর্য মানা করতে পারেনি। চারিপাশে গাছের কারণে চাঁদ ঠিকঠাক দেখা যাচ্ছে না। যেই গাছপালার পর্ব শেষ হয়, তৎক্ষণাৎ তার উপর চাঁদের আলো পড়ে। এক অন্যরকম অস্বস্তি হতে শুরু করে মাধুর্যের। মাথা ঘুরে ওঠে তার। আজ সন্ধ্যা থেকেই ওর কেমন জানি লাগছে। এক অন্যরকম অস্বস্তি তৈরি হচ্ছে। চাঁদের দিকে তাকায় সে। তার চোখ সবুজ বর্ণের হয়ে আসে। আস্তে আস্তে ফুটে ওঠে তার হাত পায়ের রগ। হুট করেই বড় হয়ে যায় তার হাতের নখগুলো। ঠোঁটের দুদিকে বেরিয়ে আসে দুটো সরু ও চিকন দাঁত। হাঁ করে মাধুর্য। কাঁধ থেকে পড়ে যায় ব্যাগ। অবাক করা বিষয় হচ্ছে আজ সবকিছুই ওর সঙ্গে সজ্ঞানে হচ্ছে। ও সব দেখতে পাচ্ছে। ভয়াতুর দৃষ্টিতে নিজের হাতের দিকে তাকায় মাধুর্য। এ কি হচ্ছে আমার সাথে? নিজের গালে হাত বুলায় মাধুর্য। প্রচণ্ড তৃষ্ণার্ত অনুভব করে সে। গলায় হাত দেয়। নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলে মাধুর্য। টলতে টলতে ঝোপের ভেতরে ঢুকে আসে সে। অস্পষ্ট চোখে সবকিছু ঝকঝক এবং
অস্পষ্ট চোখে সবকিছু ঝকঝকে এবং স্পষ্ট হয়ে ওঠে। রাত হওয়া সত্ত্বেও সবটা দেখতে পায় মাধুর্য। তার থেকে কিছু দূরে দেখতে পায় সেই রহস্যময় কুয়োটা। যেই এগুতে নেবে তখনই পায়ের কাছে ভাঙা আয়নার টুকরো পায় মাধুর্য। নিজের চেহারা দেখতে হালকা ঝুঁকে পড়ে সে। নিজের এমন ভয়ঙ্করী রূপ দেখে আঁতকে ওঠে। কানে হাত রেখে বলে, এটা আমি না, আমি এমন নয়, হতে পারি না এমন। চিৎকার দিয়েও সব সত্যিটা পাল্টায় না। সে আজ সজ্ঞানে আসল রূপে এসেছে। আজ থেকেই তাকে মেনে নিতে হবে সে একজন ভ্যাম্পায়ার। একটা সময় ভয়ানকভাবে হুংকার দিয়ে ওঠে মাধুর্য। তার হুংকারে কেঁপে ওঠে আশেপাশের পরিবেশ। তৃষ্ণা মেটানোর জন্য কোনো কিছু না পেয়ে সেখানেই ক্লান্ত হয়ে পড়ে মাধুর্য। এক সময় গায়ে ধপ করে পড়ে যায় মাটিতে। এলিনা কোনো রকমে এনে মাধুর্যকে বিছানায় শুয়ে দেয়। এলোমেলো হয়ে শুয়ে পড়ে মাধুর্য। এলিনা বাইরে এসে অনুভবকে ইশারা করে। অনুভব মাথা নাড়িয়ে গাড়ি করে চলে যায়। নিজের রাজ্য থেকে কুয়োর মাধ্যমে বের হতেই অনুভবের তীক্ষ্ণ দৃষ্টি গিয়েছিল অবচেতন মাধুর্যের দিকে। এক প্রকার ভয় পেয়ে দৌড়ে মাধুর্যের কাছে আসে অনুভব। দেখে ওর শ্বাস এখনো চলছে। কিছুটা নিশ্চিত হয় সে। তবে আন্দাজ করতে পারে মাধুর্য হয়তো নিজের রূপে আবারও এসেছিল। তাই ওকে সাবধানে ঘরে পৌঁছে দেয় অনুভব। তবে নিজে মাধুর্যের সামনাসামনি হবে না বলে আর এক মুহূর্ত অপেক্ষা করেনি সে। কারণ মাধুর্য তাকে এড়িয়ে চলে। সামনাসামনি হলেই বারবার চলে যেতে চায়। অনুভব ভেতর থেকে প্রচণ্ড ভেঙে পড়েছে মাধুর্যের এই ব্যবহারে। মাঝে মাঝে তার ভালোবাসার মানুষের কোলে মাথা রেখে মন খুলে কাঁদতে ইচ্ছে করে। কিন্তু সেই অধিকার যেন ছেলেদের দেওয়া হয়নি। ছেলেদের নাকি কাঁদতে নেই। অন্তরে সব রকম যন্ত্রণা কষ্ট চেপে রাখতে হয়। অনুভবও সবটাই চেপে রাখছে ভেতরে। তবে এখনো একটা ক্ষীণ আশায় বেঁচে আসে সে। বিশ্বাস করছে তার নিষ্ঠুর ভাগ্যের উপর। ভাগ্য তাকে ফেরাবে না। আধো আধো ভাবে চোখ মেলে মাধুর্য। নিজের ভয়ঙ্কর রূপ মনে পড়তেই মৃদু চিৎকার দিয়ে উঠে বসে সে। সেই চিৎকারে হন্তদন্ত হয়ে হাতে একটা গ্লাস নিয়ে ঘরে আসে এলিনা। তোমার জ্ঞান ফিরেছে? কেমন আছো এখন? এলিনাকে দেখে গুটিসুটি হয়ে বসে পড়ে মাধুর্য। তার মস্তিষ্কে একটা কথাই ঘুরতে থাকে। সে সাধারণ মানুষ নয়। সে ভয়ানক কোনো প্রাণী। এলিনার থেকে তার দূরে থাকতে হবে। এলিনা ভ্রুকুচকায়। ক্ষীণ গলায় বলে, কি হয়েছে? এমন করছো কেন? ঠিক আছে তো? হ্যাঁ, আমি ঠিক আছি। থেমে থেমে জবাব দেয় মাধুর্য। এলিনা তার দিকে গ্লাস এগিয়ে দিয়ে বলে, এই নাও, এটা খেয়ে নাও, ভালো লাগবে। এটা তোমার দরকার। দ্রুত গ্লাস নিয়ে মাধুর্য এলিনাকে ইশারা করে। হুম, খেয়ে নেব, যাও। এলিনার বিষয়টা অদ্ভুত লাগে। তবে প্রকাশ করে না। গ্লাসে অনুভব কিছুটা রক্ত মেশাতে বলেছিল শরবতের সঙ্গে। যার কারণে শরবতের রং লাল হয়েছে। অনুভবের ধারণা মাধুর্য অতিরিক্ত রক্তের পিপাসার কারণে নিজের আসল রূপে আসতে বাধ্য হয়েছিল। তাই এলিনাকে সেই কাজটা করতে বলেছে সে। শরবত হাতে নিয়ে প্রথমে নাক ছিটকায় মাধুর্য। এক মুহূর্তেই শরবতের মধ্য থেকে এক অদ্ভুত ঘ্রাণ আসতেই চোখ বন্ধ করে ফেলে সে। এক ঢোকে খেয়ে ফেলে সমস্ত রক্ত মেশানো শরবত। মিটে যায় তার তৃষ্ণা। অনুভব করে এক তৃপ্তি। উঠে দাঁড়ায় সে। মনে হয় অনুভবের কথা। কাল ওর বিয়ে। সবটা কেমন জানি শুরুতেই ভেঙে গেল। আয়নার সামনে গিয়ে দাঁড়ায় সে। নিজের চোখ মুখে হাত বুলিয়ে আপন মনে বলে, কি আমি? কি আমার আসল পরিচয়? মেসেজের টোন বেজে উঠতেই আয়না থেকে চোখ সরিয়ে বেডির উপর পড়ে থাকা ফোনের দিকে তাকালো। ফোনের লাইট একবার জ্বলে উঠছে, একবার বন্ধ হয়ে যাচ্ছে। না চাওয়া সত্ত্বেও এক পা করে এগিয়ে গিয়ে একটু ঝুঁকে ফোনটা হাতে তুলে মাধুর্য। অনুভব নামটি দেখে হৃদয়টা এক মুহূর্তে শীতল হয়ে যায় মাধুর্যের। হার্টবিট ফার্স্ট চলতে শুরু করে। মানুষটিকে সে যতই ইগনোর করতে চাইছে, যেন ততই তার সমস্ত জুড়ে জায়গা দখল করছে। কিছুক্ষণ স্থির থেকে মেসেজ ওপেন করে মাধুর্য। আমি তোমার সঙ্গে দেখা করতে চাই, এখন এবং এই মুহূর্তে। যদি তোমার ইচ্ছে হয় তো সেই নদীর ধারে চলে এসো, যেখানে আমাদের অনুভূতি প্রকার হয়েছিল। মেসেজটা পড়ে কিছুক্ষণ চুপ করে থাকে মাধুর্য। মাথায় আসে হাজারো চিন্তা ভাবনা। মাধুর্যের ধারণা মতে তো অনুভব মানুষ। সে একটা প্রাণী। যতদূর তার মনে হয়েছে সে একজন ভ্যাম্পায়ার, যার সঙ্গে মানুষের কখনোই মিল হওয়া সম্ভব নয় হয়তো। সব ভাবনা মাথা থেকে নামিয়ে ফেলল মাধুর্য। মাথা চেপে ধরে ভাবতে থাকলো শুধুমাত্র অনুভবের কথা। সে অনুভবকে ভালোবাসে, প্রচণ্ড ভালোবাসে। আজকে যখন লোকটা তাকে ডেকেছে, তখন তার যাওয়া উচিত। হয়তো এটাই তার সঙ্গে শেষ দেখা। নিজেকে সান্ত্বনা দিয়ে
মাধুর্য বেরিয়ে পড়ে অনুভবের সঙ্গে দেখা করতে। হাঁটতে হাঁটতে মনে হয় তার জীবনে রয়েছে শুধুই তিক্ততা, নেই কোনো মিষ্টত্ব। এমন জীবনে কারো হয় যেখানে এক চিলতে সুখ থাকলে পরবর্তীতে হাজারো কষ্ট এসে ভিড় জমায়। আনমনে চলতে চলতে কখন যে মাধুর্য নদীর পাড়ে পৌঁছায় সে নিজেই জানে না। তবুও কাটে না তার চিন্তার রেশ। নদীর পাড়েই গাছে ভর দিয়ে এক পা গাছে ভাঁজ করে রেখে চোখ বন্ধ করে দাঁড়িয়েছিল অনুভব। তার কানে আসে কারো পায়ে হেঁটে যাওয়ার শব্দ। অর্ধেক ভেঙে যাওয়া মনটা জানান দেয়, যার অপেক্ষায় সে প্রহর গুনছিল সেই মানুষটা এসেছে। চোখ খুলে পাড়ের উপরে তাকাই সে। চোখের সামনে ভেসে ওঠে এক চাঁদপানা মুখ। মাধুর্যকে অনবরত হাঁটতে দেখে ভরাট গলায় তাকে ডাক দেয়। মাধুর্য। ভাবনার রেশ কেটে যায় মাধুর্যের। উপরে থাকা চাঁদটাও প্রভাব ফেলছে তার উপর। সে বুঝতে পারছে তার চোখ বারবার রং পাল্টাচ্ছে। নিজের মাথা ঝাঁকুনি দিয়ে তাকায় মাধুর্য। চোখের সামনে পরিষ্কার দেখতে পায় তার প্রিয় মানুষটিকে। মনে অনেক দ্বন্দ্ব নিয়ে পাড়ের নিচে নামে মাধুর্য। অনুভব তার সামনে আরো স্পষ্ট হয়ে ওঠে। মাধুর্যের ভেতরটা কেঁপে ওঠে অনুভবকে দেখে। মনে একটা প্রশ্ন মাথাচাড়া দিয়ে ওঠে, লোকটা কি ঘুমোয় না? অনুভবের চোখ দুটো অসম্ভব লাল হয়ে রয়েছে। মাথার চুল নেই পরিপাটি। সব সময় খোঁচা খোঁচা দাড়ি রাখার অভ্যেস তার। তবে দাড়ি আগের থেকে বেশ বড়সড় হয়ে গিয়েছে। এতদিন অনুভবের দিকে ঠিকমতো তাকায়নি মাধুর্য, তাই এসব পরিবর্তন তার খেয়ালেও আসেনি। আজ মনোযোগ দিয়ে দেখছে শুকনো কেশে। মাধুর্য প্রশ্ন করে, কেন রেখেছেন? কোনো কাজ ছিল? কাজ তো অনেক রয়ে গেছে মাধুর্য, সেসব কাজ শেষ করার সুযোগটুকু হতে পেলাম না। ঘন চোখের পাপড়ি বারবার নড়তে থাকে মাধুর্যের। অনুভবের এসব পেঁচানো কথাবার্তার আগা মাথা খুঁজতে থাকে সে। দমকা হাওয়া ছুঁয়ে দিয়ে যায় তাদের দুজনকে। দুজন শুনতে পায় দুজনের নিঃশ্বাসের শব্দ। দুজনের নিঃশ্বাস প্রচণ্ড ভারী। প্রতিটা নিঃশ্বাস ফেলার সঙ্গে যেন কষ্টগুলো উপচে পড়ছে। মাধুর্য এবার স্পষ্ট ভাষায় বলে, কি বলতে চাইছেন? কাল আপনার বিয়ে, আপনার এভাবে দেখা করতে আসাটা ঠিক হয়নি। আপনার যা বলার তাড়াতাড়ি বলুন, অনেক রাত হয়েছে, বাড়ি ফিরতে হবে। আমার বিয়েতে কি তুমি খুব খুশি? আমার খুশি বা অখুশি বিয়েতে কি কোনো প্রভাব ফেলে? অনুভব আচমকা মাধুর্যের হাত ছোড়া ধরে নিজের বুকের উপর রাখে। থতমত খেয়ে থাকায় মাধুর্য। মানুষটা তাকে যে কোনো মূল্যে দুর্বল করতে চায়। আমি আর পারছি না, চলো আমরা পালিয়ে যাই, যেখানে কেউ খুঁজে পাবে না আমাদের। অনুভবের কথায় একটা বাচ্চাদের মতো জেদ খুঁজে পেল মাধুর্য। তবে মাধুর্যের তো তার এই বাচ্চামিতে সাথ দিলে চলবে না। নিজের হাত ছাড়িয়ে নিয়ে উল্টো দিকে মুখ করে নেয় সে। আপনার বোঝার মতো যথেষ্ট বুদ্ধি হয়েছে অনুভব। আপনাকে এসব মানায় না। আপনিও জানেন আপনাকে কবিতাকে বিয়ে করতে হবে। আমিও জানি। অনুভব দেখে তার নিষ্ঠুর মাধুর্যকে। হ্যাঁ, মেয়েটা আগে থেকে অবশ্যই নিষ্ঠুর হয়েছে, নয়তো তাকে অবজ্ঞা কি করে করতে পারে। অনুভব দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে ওঠে, কিন্তু আমি তো কবিতাকে কখনোই সুখে রাখতে পারবো না। আমি তোমাকে। কথার মাঝেই থামিয়ে দেয় মাধুর্য অনুভবকে। সে শুনতে চায় না সেই কথা। সে দ্রুত গতিতে অনুভবের দিকে ফিরে বলে ওঠে, বলবেন না এই কথা, প্লিজ। আমি আর সেই কথা শুনতে চাই না। যেই কথা আপনি বলতে চাইছেন, আপনার মনের কথা, আমার লোমকূপে অবধি শিহরণ জাগাতে পারে। আর এর ফল হতে পারে নিজের পুরনো বন্ধুকে ধোঁকা দেওয়া, যেটা আমি চাই না। কবিতা বলেই কি তুমি স্যাক্রিফাইস করছো? জানি না, আমি কিচ্ছু জানি না। আমাকে আর প্রশ্ন করবেন না, দোহাই লাগে। বিদ্যুতের গতিতে উধাও হয়ে যায় মাধুর্য। অনুভব তাকে আটকাতে গিয়েও পারে না। চোখ বন্ধ করে গাছে হাত দিয়ে আঘাত করে সে। সবটা হয়ে গেল এলোমেলো। পরের দিন সামিহা এসেছে আজ মাধুর্যের কাছে। সেই সঙ্গে বিভোরও এসেছে। আজকে কবিতার বিয়েতে তারাও ইনভাইটেশন পেয়েছে। তবে প্রথমে এসেছে মাধুর্যের কাছে। সামিহা যখন থেকে এসেছে মাধুর্যকে দেখেই যাচ্ছে সে। তার শুকনো চোখ মুখ দেখে কিছু একটা আন্দাজ করেই ফেলে সামিহা। মাধুর্য রান্নাঘরে সামিহার জন্য কোল্ড কফি আর বিভোরের জন্য ব্ল্যাক কফি বানাচ্ছে। এই বাহানায় সামিহাকে এড়িয়ে যাচ্ছে ও, কারণ সে জানে ওর আপু কিছু একটা ধরেই ফেলবে। আজ বাড়িতে এলিনা নেই। অনুভবের বিয়েতে না চাইতেও তাকে সেখানে থাকতে হচ্ছে।
কফি বানিয়ে ট্রেতে নিয়ে বেরিয়ে এসে বেতের সোফার সামনের টেবিলে রাখে মাধুর্য। সামিহা মাধুর্যকে উদ্দেশ্য করে বলে, আর কিছু লাগবে না, তুই এখানে এসে বস আমার পাশে। জোর করে মুখে হাসি ফুটিয়ে সামিহার পাশে গিয়ে বসে মাধুর্য। সামিহা ভ্রুকুচকে দেখতে থাকে তাকে। কফিতে এক চুমুক দিয়ে বলে, মুখে একটা প্লাস্টিক হাসি ফুটিয়ে রেখে কি বোঝাতে চাচ্ছিস আমাকে বল। মাধুর্য অপ্রস্তুত হয়ে পড়ে। তোতলানো গলায় বলে, কি বলছো আপু? আমি কি বোঝাতে যাব? ঠিকই তো, কি বলছিস এইসব সামিহা? বিভোর কফি হাতে নিয়ে কথাটি বলে ওঠে। সামিহা নিশ্চিত হয়ে বলে, আমি যা বলছি ঠিকই বলছি। মাধুর্য, কি হয়েছে তোর? এ বাড়িতে থাকতে সমস্যা হচ্ছে নাকি হাত খরচের সমস্যা? আমাদের বল। নিজের কঠোরতা টিকিয়ে রাখতে পারে না মাধুর্য। হুট করেই সামিহার কোলে মাথা রেখে নিঃশব্দে কাঁদতে শুরু করে সে। সামিহা কিছুটা চিন্তিত হয়ে পড়ে। মাধুর্যের মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে তোর? মাধুর্য সবটা বলে। সামিহার বিভোর কিছুটা হতবাক হয় বটে। যে মেয়েটা ভালোবাসায় বিশ্বাসী ছিল না, যে মেয়েটা বড়লোক ছেলে দেখলে কয়েক হাত দূরত্ব রেখে চলতো, সেই মেয়েটাই কিনা এমন একজনকে ভালোবাসলো যাকে নিজের করে পাওয়া বেশ দুষ্কর হয়ে পড়েছে। সামিহা ও বিভোর ঠিক কী বলে সান্ত্বনা দেওয়া যায় তাদের মাথাতেই আসছে না। সামিহা অনেক ভাবনা চিন্তা করে বলে ওঠে, প্রত্যেকটা মানুষের জীবনসঙ্গী আগে থেকেই নির্বাচন করে রাখেন আমাদের সৃষ্টিকর্তা। তোর ভাগ্যে যদি অনুভব লেখা থাকে, তবে কবিতার সঙ্গে বিয়ে হবার আগ মুহূর্তে তোদের মিলন ঘটবে। আর যদি না থাকে, তাহলে হাজার চেষ্টা করেও তাকে পাওয়া যাবে না। তুই নিজেকে আগে শান্ত কর। মাধুর্য আস্তে আস্তে নিজের কান্না থামায়। বিভোর তাকে প্রশ্ন করে, এরপর কি করবি ভেবে রেখেছিস? না, এখনো ভাবিনি। আগে কবিতার বিয়েতে তো যেতে হবে, তারপর ভেবে দেখব। দীর্ঘ নিঃশ্বাস ফেলে, তুই যেতে পারবি সেখানে? যেতে তো হবেই, বন্ধুত্বের কারণে। মলিন হাসে মাধুর্য। বিভোর ও সামিহা অসহায় ভঙ্গিতে চেয়ে থাকে মাধুর্যের পানে। চারিদিকে বিয়ের আমেজ। ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান আয়োজন না করা হলেও বিয়ে বিয়ে ভাব ছড়িয়ে পড়েছে আশেপাশে। সিনহা বাড়ি ফুল দিয়ে সাজানো হয়েছে। ভ্যাম্পায়ার রাজ্যের সকল ভ্যাম্পায়ার ভিড় করেছে তাদের প্রিন্সের বিয়ে দেখবার জন্য। সকলে বিয়ের কাজে তাড়াহুড়ো করছে। প্রলয় সিনহা চান দ্রুত বিয়ের কাজ সেরে ফেলতে। অনুভব কখন বেঁকে বসবে তার ঠিক নেই। রায়মা, অনুভব তৈরি হয়েছে। হাতে আর বেশি সময় নেই, বিয়ের জন্য বের হতে হবে। প্রণয়ের কণ্ঠে রাইমা তড়িঘড়ি করে ছুটে আসে। উপরে ইশারা করে বলে, অনুভব তৈরি হচ্ছে, আর একটু সময় লাগবে। সেই সময়টাই তো নেই। নেই বললে ভুল হবে। প্রলয় ভাই দ্রুত যা করবার করতে বলেছে। ছেলেটাকে জোর করা কি ঠিক হচ্ছে প্রণয়? চিন্তিত সুর রাইমার। সে গত কয়েকদিন ধরে অনুভবকে খেয়াল করছে। অনুভব আগের মতো নেই, কেমন জানি হয়ে গেছে। ঠিকঠাক খাওয়া দাওয়াও করে না, তাই তাকে নিয়ে ভীষণ চিন্তা হচ্ছে রাইমার। প্রণয় যান্ত্রিক আওয়াজে বলে, প্রলয় ভাইয়ের কথায় শেষ কথা, আর আমার মনে হয় এতে ভালোই হবে। ড্রেসিং রুমে বড় আয়নার সামনে টুলে সিঁড়ি দ্বারা সোজা করে দুই হাঁটুতে দুই হাত রেখে বসে আছে অনুভব। তার দৃষ্টি স্থির আয়নায় নিজের দিকে। মনে মনে অসংখ্যবার নিজেকে ধিক্কার জানাচ্ছে সে। তার মনটা বারবার বলে উঠছে, ছি প্রিন্স অনুভব, ছি। যার জন্য তুই এতগুলো বছর অপেক্ষা করলি, যার জন্য তুই নিজের জীবনের সময় থামিয়ে রাখলি, আজ তাকে পেয়েও ধরে রাখতে পারলি না। এ নাকি ওর ভালোবাসা? তুই আদৌ ভাবনাকে ভালোবেসেছিলি তো? তার মস্তিষ্ক তীব্র প্রতিবাদ জানায় তার মনের কথায়। কেন এত সন্দেহ কেন? ভালোবাসার বাবার কসমের মধ্যে কি দোটানা রয়েছে জানিস না? কাকে বেছে নেব? মন এবার তাচ্ছিল্য হাসে। তাই বলে একবার চেষ্টা করে দেখবি না? চেষ্টা কি কম করেছে? যা করেছে তার উপর বিশ্বাস আছে। আমার অপেক্ষা বিফলে যাবে না, কিছুতেই না। আমি শেষ পর্যন্ত আশা রেখে যাব, মাধুর্য আমার হবে। মন আর মস্তিষ্কের এই তীব্র লড়াইয়ে কেউ জেতার আগেই দরজা খুলে প্রবেশ করে এলিনা। মাথা নত হয়ে রয়েছে তার, এবং হাতে গোল বড় বাটির মতো কিছু একটা, যার উপর রয়েছে খয়েরি রঙের রাজকীয় পাগড়ি। প্রিন্স, এটা পরে নিন। আমাদের বের হতে হবে। কিং এর করা আদেশ, দ্রুত বের হতে হবে। পাগড়িটা রাখে এলিনা আয়নার সামনে। চোখে মুখে গম্ভীরতা রেখে পাগড়িটা মাথায় পড়ে অনুভব। সে বরাবরই সুন্দর দেখতে। তার চেহারার সঙ্গে প্রিন্স ভাবটা রয়েছে, তবে আজ নেই তার চেহারার আলাদা উজ্জ্বলতা।
তার পরনে বিয়ের পোশাক, গোল্ডেন শেরওয়ানি, খয়েরি পাগড়ি, পায়ে ঘাগরা। নিজেকে ভালোভাবে দেখে নেয় অনুভব। এলিনা মিনমিন করে বলে ওঠে, মাধুর্য আপনাকে অনেক ভালোবাসে, কোনো উপায় নেই। আমি এ বিষয়ে কোনো কথা বলতে চাই না এলিনা। ড্যাডকে গিয়ে বলো আমি তৈরি। এলিনা বাধ্যমতো চলে যায়। আশেপাশে বর এসেছে বলে আনন্দের চিৎকার লেগে গিয়েছে। বর এসেছে বর এসেছে বলে ধুম পড়ে গেছে। বিয়েটা যেহেতু অনুষ্ঠান করে নয়, সেহেতু বেশি ঝামেলা পোহাতে হয়নি। অনুভবদের বসতে দেওয়া হয়। দরদর করে ঘামছে অনুভব। বারবার শেরওয়ানির গলা ধরে টানছেও। তার দু চোখ খুঁজছে তার প্রেয়সীকে। কবিতা কি তার কথা মানবে, নাকি বিয়েতেই রাজি হবে? প্রলয় রুমাল এগিয়ে দেন ছেলের দিকে। ফিসফিস করে বলেন, মুখে রুমাল গুজে নেই, এটাই নিয়ম। দেখো ড্যাড, আমার ভালো লাগছে না। প্রলয় সিনহা ভ্রুকুচকে তাকিয়ে অন্যদিকে তাকান। কাজী বলেন বিয়ের জন্য মেয়েকে নিচে নিয়ে আসতে। অনুভবের টেনশন বেড়ে যায়। এত অস্থিরতা কি ভালো লাগে? কিছুক্ষণের মধ্যে নেমে আসে বিয়ের বউ। গায়ে বিয়ের সাজ। অনুভবের দুচোখ ব্যস্ত হয়ে পড়ে মাধুর্যকে খুঁজতে। মনে হচ্ছে মেয়েটা ভিড়ের মাঝেই কোথাও আছে, কিন্তু অনুভব খুঁজে পাচ্ছে না কেন। বিড়বিড় করে বলে ওঠে, মাধুর্য, কোথায় তুমি? আই উইশ একটা মিরাকল ঘটে যাক। অনুভবের ইচ্ছে যেন পূরণ হবার নয়। বিয়ের কনেকে নিয়ে এসে বসানো হয় অনুভবের পাশেই। কনের মুখ মাথার কাপড় দিয়ে ঢাকা। ভয়ে অনুভব তেমন কোনো আগ্রহ দেখাচ্ছে না পাশের জনের প্রতি। একসময় অনুভব বিড়বিড় করে বলে, কবিতা, শেষমেশ তুমি বিয়েতে রাজি হলে কেন? কবিতা নড়ে চড়ে ওঠে। কবিতার হাতের স্পর্শ লাগে অনুভবের হাতের সাথে। অজানা অনুভূতি জাগে অনুভবের মনে। অবাক চোখে তাকায় ও। হুট করে জোরেই প্রশ্ন করে বসে। কে তুমি? কবিতার মা এগিয়ে আসেন। কেন অনুভব বাবা, ও কবিতা। না, ও কবিতা হতেই পারে না। সঙ্গে সঙ্গে মুখের উপর থেকে কাপড় তোলে বিয়ের সাজে থাকা মেয়েটি। সবাই ভূত দেখার মতো চমকে ওঠে। এ কি বাস্তব নাকি কল্পনা? বিয়ের সাজে বসে আছে মাধুর্য। মুখে নেই তেমন কোনো কৃত্রিম সাজগোজ। যেন এক প্রকার তাড়াহুড়ো করেই সেজেছে সে বউয়ের সাজে। শুধুমাত্র লাল রঙের বেনারসি, মাথায় গোল্ডেন রঙের কাপড় আর গায়ে গয়না। এতটুকুই তার সৌন্দর্য বাড়ানোর জন্য যথেষ্ট। তার চোখের পাতা ভিজে। অনুভবের অস্থির মনটা মাধুর্যকে নতুন রূপে দেখেই স্থির হয়ে পড়ল। মেয়েটা আর কতভাবে তাকে বিমোহিত করবে তা জানা নেই অনুভবের। এক মুহূর্তের জন্য কবিতাকে মনে মনে ধন্যবাদ জানালো সে। ওর ধারণা কবিতা নিজে বিয়ে থেকে সরে গিয়ে মাধুর্যকে কোণে সাজিয়েছে। আশেপাশের মানুষেরা কানাকানি শুরু করে দিয়েছে। অনেকে চিৎকার করে বলছে। কবিতার মা হন্তদন্ত হয়ে জিজ্ঞেস করেন, এটা কি হচ্ছেটা কি মাধুর্য? তুমি কেন, তাও বিয়ের সাজে? আমার মেয়ে কোথায়? মাধুর্য হুট করেই কেঁদে ফেলে। সবাই অদ্ভুত চোখে তাকিয়ে থাকে তার দিকে। তার কান্নার কারণ কেউ বুঝতেই পারছে না। প্রলয় সিনহা বিরক্ত হন। যে মেয়ের থেকে দূরে রাখার জন্য ছেলের বিয়ে দিচ্ছে, সেই মেয়েটাই কিনা এখন বিয়ের কনে সেজে বসে আছে। ভাবা যায়? উনি কড়া গলায় বলেন। কবিতার মা নিজের চিন্তার অন্ত ঘটাতে না পেরে নিজেই ছুট লাগালেন সিঁড়ির দিকে। মাধুর্য নিজের মনকে শক্ত করে অতি শান্ত সুরে বলে, কান্নাকাটি বাদ রেখে বলো, বিয়ের কোণে কোথায়? কবিতার নেই আন্টি, ওকে খুন করা হয়েছে। সবাই অতি ব্যতিব্যস্ত হয়ে পড়ে। বিয়ের কনে বিয়ের দিনে খুন, বিষয়টা বেজায় সাংঘাতিক। কবিতার মা কিছুক্ষণের জন্য থমকে পড়েন। কাঁপতে শুরু করেন উনি। চেঁচিয়ে বলে ওঠেন, কি বলছো তুমি? আমার মেয়ে, না, আমার মেয়ে কিছু হতেই পারে না। শোক সামলাতে না পেরে সিঁড়ি ঘেঁষে বসে কাঁদতে শুরু করেন কবিতার মা। অনুভবও বেশ ধাক্কা খেয়েছে বিষয়টাতে। কবিতার মতো একজন সাধারণ মেয়ের খুনকে আর কেনই বা করতে যাবে তা ওর মাথাতেই আসছে না। কি উল্টোপাল্টা কথা বলছো তুমি? তোমার কথা কোনোই বা বিশ্বাস করব আমরা? গর্জে বলে ওঠেন প্রলয় সিনহা। অনুভব সঙ্গে সঙ্গে চোখ রাঙিয়ে বলে ওঠে, ড্যাড, মিথ্যে বলে কি লাভ ওর, যেখানে কবিতা মাধুর্যের সব থেকে কাছের বন্ধু। মাধুর্য উঠে দাঁড়ায়, যান্ত্রিকভাবে বলে, আপনাদের বিশ্বাস না হলে আপনারা ওপারের ঘরে গিয়ে দেখতে পারেন। আসুন আপনারা। যেহেতু বিয়েতে বেশি তোড়জোড় নেই, সেহেতু লোকজনের ভিড়ও কম। যে কজন লোকজন রয়েছে সবাই কাছের লোক। রেণুকাও উপস্থিত আছেন সেখানে।
মাধুর্যের এমন কর্মকাণ্ড দেখে হতবাক তিনি। পাশে থাকা বিভোরকে হিসিয়ে বলে ওঠেন, দেখেছিস মেয়ের কাণ্ড? যাই হয়ে যাক, ওকে বিয়ে কোণে সেজে বসতে হবে। আহ মা, তুমি জানো না তো কি নিয়ে কথা বলবে না, চুপ করো। রেণুকা মুখ ভেঙচি দিয়ে উপরে ওঠেন সবার সাথে। দরজা খুলে ভিতরে আসে মাধুর্য। পিছন পিছন আসে অনুভব সহ অনেকেই। ঘরের ভেতরে ঢুকতেই রক্তের গন্ধে অনুভবের মাথা চক্কর দিয়ে ওঠে। নিজেকে স্বাভাবিক করে নেয় সে। মাধুর্য গিয়ে বেডের ওপাশে বসে পড়ে। সবাই তাকে অনুসরণ করতে গিয়ে বেডের ওপাশে কবিতার রক্তাক্ত শরীর দেখে সবাই যেন আকাশ থেকে পড়ে। কেউ কেউ নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। মাধুর্য মূর্তির মতো কবিতার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, যেন কবিতা গভীর ঘুমে ঘুমিয়েছে আর মাধুর্য তাকে ঘুম পাড়াচ্ছে। কবিতার মা বসে পড়েন কবিতার মৃতদেহের সামনে। চিৎকার দিয়ে কান্না শুরু করেন উনি। নিজের মেয়ে ছাড়া কেউ নেই ওনার। সেই মেয়েই আজ ওনাকে একা ছেড়ে চলে গেল। এর থেকে বেশি কষ্টের আর কি কিছু হতে পারে? সামিহাও গুটি গুটি পায়ে এসে বসে পড়ে মাধুর্যের পাশে। মাধুর্যের কাঁধে হাত রাখতে মাধুর্য মলিন হেসে বলে, দেখো কবিতা কিভাবে ঘুমাচ্ছে। ও আর উঠবে না সামিহা আপু। সবাই ভেঙে পড়ে। অনুভব বুকে হাত রেখে কবিতাকে মনোযোগ দিয়ে দেখতে থাকে। ভ্রুকুচকে কবিতার গালে, হাতে, গলায় লাগা আঘাতগুলো পর্যবেক্ষণ করে সে। এই আঘাত কোনো মানুষের হতেই পারে না। প্রণয় এই পরিস্থিতিতে বলে ওঠেন, কে কবিতাকে এভাবে মারলো, এটা আমাদের আগে জানা জরুরি। হ্যাঁ, ঠিক বলতিস মাধুর্য, তুমি তো কবিতার সাথেই ছিলে। কি করে ওর সাথে এসব ঘটলো? সব সন্দেহ কিন্তু তোমার যাচ্ছে। মাধুর্যকে উদ্দেশ্য করে সন্দেহী কণ্ঠে বলে ওঠেন প্রলয়। সঙ্গে সঙ্গে মাধুর্য তার ছেলের সাথে হাসে। অনুভবের বুকের ভেতরটা ধক করে ওঠে মাধুর্যের হাসিটাই। ও ভীষণ কষ্ট পেয়েছে। মাধুর্যের চোখও পড়তে পারছে। ওর চোখের মাঝে ফুটে উঠেছে হাজারো যন্ত্রণা। সেই যন্ত্রণা গ্রাস করে ফেলছে সবকিছু। তবে কিছু বলছে না অনুভব। ও কবিতাকে দেখছে। কবিতার মৃত্যু একদমই চায়নি সে। কবিতা নিঃসন্দেহে ভালো মনের মেয়ে ছিল, যাকে বলে একদমই সরল। সে ধীর পায়ে গিয়ে হাঁটু ভাঁজ করে মাধুর্যের সামনে বসে। সবার সামনেই ওর গালে হাত রেখে সান্ত্বনা দিয়ে বলে, কি হয়েছিল তখন? আমাদের খুলে বলো। কিছুক্ষণ আগে সামিহার সঙ্গে দ্রুত কবিতার বাড়িতে প্রবেশ করে। ইতিমধ্যে কবিতা কয়েকবার ফোন করেছে, বারবার বলছে, আমার বিয়ের সময় এসেছে, আজ অন্তত লেট করিস না, তাড়াতাড়ি আয়, বউ সাজাবি কিন্তু, শুধু তুই। আধ ঘন্টা আগে লাস্ট কল করেছিল কবিতা। নিজের মনকে শক্ত করে অবশেষে কবিতাকে বউ সাজানোর উদ্দেশ্যে পা রাখে মাধুর্য। প্রথমেই কবিতার মা তাকে দেখে দ্রুত এগিয়ে আসেন। নরম সুরে বলেন, কবিতা সেই থেকে একা বসে আছে, বিয়ের কনেকে একা ছাড়তে নেই। তুমি যখন এসেছো একটু যাও না ওপরে। মাধুর্য বিনিময়ে মিষ্টি হাসি দিয়ে সামিহার সঙ্গে উপরে উঠে আসে। রুমে ঢুকেই তাড়াহুড়ো করে বলে ওঠে, কবিতা আমি এসেছি, আয় তোকে তৈরি করে দেই, সময় নেই হাতে। প্রত্যুত্তরে কবিতার কোনো রকম আওয়াজ পায় না মাধুর্য। তাকে দেখে কবিতা কোনো সাড়া দেবে না, বিষয়টা অবিশ্বাস্য। তীক্ষ্ণ দৃষ্টিতে আশেপাশে তাকাই সে। কবিতাকে না পেয়ে ওয়াশরুম ও ব্যালকনি চেক করা হয়। কবিতা নেই। সামিহা কপালে হাত দিয়ে হতভম্ব হয়ে বলে, এ মেয়েটা কোথায় গেল? জানি না সামিহা আপু, আন্টি তো বললো ও ওপরেই আছে। কথা বলতে বলতে একটা শব্দে কান খাড়া করে মাধুর্য। কোনো জন্তুর আওয়াজ শুনতে পাচ্ছে সে। চোখ ছোট ছোট করে ব্যালকনির দিকে তাকায় মাধুর্য। সামিহা কিছু বলতে নিলে ইশারায় তাকে থামিয়ে দেয় সে। ধীর পায়ে এগিয়ে যায় ব্যালকনির দিকে। ফিসফিস করে বলে ওঠে, কিছু শুনতে পাচ্ছ সামিহা আপু? সামিহা মাথায় এপাশ ওপাশ নাড়িয়ে না জানায়। রেলিং ধরে নিচে কান পেতে থাকে মাধুর্য। আওয়াজ নিচ থেকে আসছে, আর একটা মেয়েলি আওয়াজও আসছে। দেরি না করে রেলিংয়ের উপরে উঠে এক লাফ দেয় মাধুর্য। সামিহা মৃদু চিৎকার দিয়ে বলে, সাবধানে, কি করছিস? পিছনে জঙ্গল। সে কারণেই তো ওখানে যাচ্ছি, তুমি চিন্তা করো না, আমার কিছু হবে না। সামিহার কোনো রকম কথা না শুনেই বিদ্যুতের গতিতে উধাও হয়ে যায় মাধুর্য। মাধুর্য যত এগুতে থাকে ততই প্রখর হতে থাকে মেয়েলি গুঙ্গানি। অন্ধকারেও তার কাছে সবই স্পষ্ট, তাই চলতে সমস্যা হচ্ছে না ওর। আরো কয়েক ধাপ এগুতেই ওর চোখে পড়ে উপর হয়ে পড়ে থাকা একটা মেয়ের দিকে। আকাশ থেকে পড়ে মাধুর্য। তার দুটো পা কাঁপতে শুরু করে। পড়ে থাকা মেয়েটা মৃদু নড়ছে
আর সাহায্য চেয়ে চলেছে। তৎক্ষণাৎ কারো ধূপধাপ পায়ের শব্দে মাথা উঠিয়ে সামনে তাকায় মাধুর্য। দ্রুত গতিতে সামনে এগিয়েও যখন কাউকে দেখতে পায় না, তখন ফিরে আসে রক্তাক্ত জখম হয়ে পড়ে থাকা মেয়েটার কাছে। মেয়েটাকে সোজা করতেই চোখে ভরে ওঠে পানি। আধো আধো করে তাকানোর চেষ্টা করছে কবিতা। তার চোখ বারংবার বন্ধ হয়ে আসছে। অতি কষ্ট করে মাধুর্যকে দেখতে পেয়ে মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে কবিতার। তার আশা তার মাধু তাকে ঠিক বাঁচিয়ে নিতে পারবে। আটকা আটকা গলায় বলার চেষ্টা করে, মধু, আমাকে বাঁচা। মাধুর্য কবিতার রক্তে মাখামাখি হাতটা নিজের গালের সঙ্গে চেপে ধরে। সবটা একটা দুঃস্বপ্ন মনে হচ্ছে। হু হু শব্দ করে কেঁদে উঠে মাধুর্য। ওরা কারা ছিল? কেন তোর এই অবস্থা করলো? ওরা ভয়ঙ্কর প্রাণী। কি যেন বলেছিল? আমি ভাবনা নাকি যেন একটা। আমি বাঁচতে চাই মধু। কবিতার হাত ছেড়ে দ্রুত উঠে দাঁড়ায় মাধুর্য। কবিতাকে উঠানোর অনেক চেষ্টা করেও সফল হয় না সে। কবিতার নিঃশ্বাস ক্রমশ ভারী হয়ে যাচ্ছে। চোখ বড় বড় করে শ্বাস তুলছে সে। সেই সঙ্গে বেড়ে চলেছে মাধুর্যের ভয়। নিজের ছোটবেলার বন্ধুকে হারানোর ভয় তাকে জেগে ধরেছে। এখন যদি কবিতাকে বাঁচাতে সে সক্ষম না হয়, তবে নিজেকে ব্যর্থ বলে মনে হবে তার। মাধুর্যের চোখ থেকে পড়ছে অজস্র ফোঁটা ফোঁটা পানি। অবশেষে হার মেনে চোখ বন্ধ করে নিজের আসল রূপ ধারণ করতে বাধ্য হয় মাধুর্য। হালকা অবয়ব দেখে চোখ বড় বড় করে চেয়ে থাকে কবিতা। কথা বলার মতো শক্তি বেঁচে নেই তার মাঝে। মধু, তুই? আমি কোনো সাধারণ মানুষ নই কবিতা। এসব বলার সময় নেই আমার হাতে। তোকে ঠিক করতে হবে। কবিতাকে দুই হাতে তুলে নেয় মাধুর্য। দ্রুত পায়ে এগিয়ে চলে আসে বাড়ির পেছনে। সামিহা সেখানেই অপেক্ষা করছিল বেশ চিন্তিত হয়ে। বাড়ির অন্য কাউকে জানাতেও পারছিল না ব্যাপারটা। তাহলে অনেকে তিলকে তাল বানাতে দুইবারও ভাবতো না। মাধুর্যের সঙ্গে কবিতাকে সে অবস্থায় দেখে মাথা ঘুরতে শুরু করে সামিহার। একে তো কবিতার রক্তাক্ত অবস্থা, তার উপর মাধুর্যের এমন ভয়ানক রূপ। সামিহা এত শখ সহ্য করতে পারে না। হাঁ করে চেয়ে দেখে। মাধুর্য কষ্ট করে বলে, সামিহা আপু, সাহায্য করো। কবিতাকে কারা যেন মেরেছে। হতভম্বতা কাটিয়ে মাধুর্যকে সাহায্য করে সামিহা। বেডে নিচে শুয়ে দেওয়া হয় কবিতাকে। মাধুর্য দ্রুত উঠে পড়ে। আমি নিচে যাচ্ছি, আন্টিকে সব বলছি, ডক্টর ডাকছি। তুই ঠিক হয়ে যাবি কবিতা, কিচ্ছু হবে না তোর। আর এক ধাপও যেতে পারে না মাধুর্য, কেননা পেছন থেকে কবিতা তার হাত ধরে রেখেছে। অস্থিরতা নিয়ে তাকায় মাধুর্য। আমার কাছে বস, আমি তোকে কিছু কথা বলবো। কবিতা দেখ, এখন কথা বলার সময় নয়। তোকে ঠিক করতে হবে, তারপর যা বলার বলিস। কবিতা কষ্ট করে মাথা নাড়ায়। মনে একরাশ যন্ত্রণা নিয়ে বলে, এখন কথাগুলো না বললে আর কখনোই হয়তো বলতে পারবো না। আমার সময় ফুরিয়ে আসছে। শেষ সময় আমাকে দে প্লিজ। মাধুর্য আরো অস্থির হয়ে ওঠে। কবিতা কি বলছে তাকে? তাহলে কি সেও অন্যদের মতোই তাকে ছেড়ে চলে যাবে তার থেকে দূরে? কবিতা মাধুর্যকে বসায়। রক্তমাখা হাত মাধুর্যের গালে রেখে বলে, অনুভব তোকে ভালোবাসে না রে? চমকিত হয়ে তাকায় মাধুর্য। উত্তেজিত হয়ে বলে, এসব কথা এই সময় না বললেই নয়। আমার শেষ ইচ্ছে রাখবি মধু? অতি দ্রুততার সাথে কবিতার মুখে হাত রাখে মাধুর্য। মাথা নিচু করে ঠোঁটে ঠোঁট চেপে কাঁদতে কাঁদতে বলে, শেষ ইচ্ছে বলিস না। আমাকে ছেড়ে যাস না প্লিজ। কাকে আমি আমার মনের সব কথা শেয়ার করব তুই গেলে? কার মুখে সব সময় কথার পপকর্ন ফুটবে? কে আমাকে অতিষ্ঠ করবে? যাস না প্লিজ। কবিতা প্রতি উত্তরে শুধু তার টেবিলের দিকে ইশারা করে আর শেষবারের মতো বলে, অনুভবের সঙ্গে বিয়ে করে সুখী থাকবি। উপর থেকে তো দেখবো আর হাসবো। শেষ নিঃশ্বাস ফেলে এবং শেষ হাসি হেসে পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে চলে যায় কবিতা। সামিহা আর মাধুর্য দুজনেই চোখ বন্ধ করে বিড়বিড় করে বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফ্লোরে মাথা ঠেকিয়ে অনবরত কাঁদতে থাকে মাধুর্য। সামিহার সবটা গরমিলে লাগছে। কবিতার এমন ভয়ানক মৃত্যু অবিশ্বাস্য হয়ে উঠেছে। মাধুর্যের কাঁধে হাত রাখতেই চোখের পানি মুছে উঠে দাঁড়ায় মাধুর্য। টেবিলের কাছে গিয়ে গ্লাসের নিচে চেপে রাখা একটা চিঠি আবিষ্কার করে সে। ধীরে ভাঁজ খুলে কবিতার লেখা সুন্দর হয়ে ভেসে ওঠে। কবিতার দিকে
ফোলা ফোলা চোখে তাকিয়ে মনে মনে চিঠি পড়তে শুরু করে মাধুর্য। মাধু, বুঝতে হয়তো দেরি হয়েছে, কিন্তু বুঝে ফেলেছিলাম তুই অনুভবকে ভালোবাসিস, তাও প্রচণ্ড ভালোবাসিস। আমি যেদিন তোকে আমার আর অনুভবের বিয়ের কথা বলেছিলাম, সেদিনই আমার সন্দেহ হয়। পুরোপুরি নিশ্চিত হই তখন, যখন অনুভব নিজে আমাকে ফোন করে সবটা বলেছিল। সেদিন ওর কণ্ঠে আমি তোর জন্য ভালোবাসা খুঁজে পেয়েছিলাম। অনুভবের কণ্ঠে ছিল তোকে না পাওয়ার এক অসামান্য যন্ত্রণা, যা যে কোনো মানুষকে ক্ষতবিক্ষত করে দেওয়ার জন্য যথেষ্ট। কষ্ট হয়েছিল বটে, কিন্তু মনে হলো আমি অনুভবকে আমিও ভালোবেসেছিলাম, কিন্তু তোদের দুজনের মাঝে তৃতীয় ব্যক্তি হয়ে অবস্থান করতে চাই না আমি। আমি চাই তোদের বিয়ে দেওয়ার মতো বড়সড় সিদ্ধান্ত নিলাম। বর্তমানে আমি ঠিক সেই কারণেই করে সেজেছি। এটা কবিতার শেষ ইচ্ছে ছিল। যদি বিশ্বাস না হয় সামিয়া আপুকে জিজ্ঞেস করে দেখুন। কবিতার নিস্তেজ মুখের দিকে এক মনে তাকিয়ে বলে মাধুর্য। সবাই স্তব্ধ হয়ে পড়ে। আশেপাশে বিরাজ করে পিনপিনে নীরবতা। প্রলয় সিনহা বিস্ময়ের চোখে তাকিয়ে আছেন কবিতার পানে। তাহলে কি উনি না জেনেই ভাবনার সঙ্গে বিয়ে দিয়ে দিচ্ছিলেন নিজের ছেলের? এরই মাঝে সবাইকে চমকে দিয়ে অনুভব মাধুর্যের হাতে হাত রেখে দাঁড় করায়। সবাই আরো একবার চমক খায়। মাধুর্য যেন রোবট হয়ে পড়েছে নিজের প্রিয় বান্ধবীকে হারানোর শোকে। অনুভব মাধুর্যকে নিয়ে এসে দাঁড়ায় প্রলয়ের সামনে। চোয়াল শক্ত করে বলে, ড্যাড, তোমার কথা অনেক শুনেছে। মায়ের দোহাই দিয়ে বিয়ে চেয়েছিলে। তুমি বলেছিলে এই বিয়ে আমাকে করতে হবে, অ্যান্ড আমি এই বিয়ে করব। মাধুর্যকে বিয়ে করতে চাই আমি। প্রলয় কি বলবেন ভেবে পায় না। মাধুর্য তার ভালোবাসার মানুষটির দিকে তাকিয়ে থাকে অপলক চোখে। অনুভব মাধুর্যের দিকে এক পলক চেয়ে বলে, বিয়ে করতে চাও না তুমি? অন্তত কবিতার শেষ ইচ্ছে রাখার জন্য? চোখে চোখ রেখে মৌনতা অবলম্বন করে মাধুর্য। তার মৌনতা অনুভবকে বুঝিয়ে দেয় মাধুর্যের মতামত। কবিতার মা দুর্বল গলায় বলেন, আমিও চাই আমার মেয়ের শেষ ইচ্ছা রাখতে। অনুভব, পাত্রপক্ষ, আপনারা ফিরে যাবেন না। মাধুর্য ভালো মেয়ে, কোনো কিছুই কমতি নেই তার। এটা অদ্ভুত, কিন্তু আমার মেয়ের শেষ ইচ্ছা, তাই আমিও চাই বিয়েটা হোক। প্রলয়ের কানে কানে বলেন, প্রলয় ভাই, বিয়েটা মেনে নেওয়ার ভালো। আমার মনে হয় ভাবনা কবিতাই ছিল, মাধুর্য সাধারণ মানুষ। প্রলয় হাফ ছেড়ে বলেন, ঠিক আছে, আমি বিয়েতে রাজি। মাধুর্যকে পুত্রবধূ হিসেবে গ্রহণ করতে চাই। আশেপাশে খুশির আমেজ ছড়িয়ে পড়েছে। অন্ধকার মহল মেতে উঠেছে পৈশাচিক আনন্দে। এই আনন্দের মূল কৃতিত্ব মূলত অরুণই পাচ্ছে। তার মতে আজ সে তাদের সব থেকে বড় শত্রুকে ধ্বংস করে এসেছে। তাই সে আনন্দ ছড়িয়ে পড়েছে পুরো ওয়ারল্ড রাজ্যে। আশেপাশে জ্বলছে আগুনের শিখা। কালো রঙের ফুলের সুবাস আশেপাশে ছড়িয়ে পড়েছে। বেশ ভয়ানক সুন্দর করে সাজানো হয়েছে তাদের মহলের কোনা কোনা। অরুণ দাঁত বের করে হেসে অদ্ভুত গ্লাসে নিজের পানীয় পান করছে। তার বাবা সেই মুহূর্তে কিঞ্চিত ভ্রুকুচকে বলে ওঠেন, অরুণ, তোর কি মনে হয় না মেয়ের মৃত্যুর খবর তাদের মা বাবাকে দেওয়া উচিত? অরুণ গ্লাস রেখে নিজের হাসি প্রসারিত করে। আবারও গ্লাস নিয়ে এক চুমুক দিয়ে বলে, কথাটা ভুল বলনি। এত বড় একটা সুখবর তাদের না জানালে হয়? চলো যাওয়া যাক। কিং অলোক নিজের রাজকীয় চেয়ার থেকে উঠে পড়ে। দরজা খোলাতে অধিক আলোয় চোখ মেলার চেষ্টা করে মধুরিমা ও মোহিত, যারা মাধুর্যের মা বাবা। হ্যাঁ, আজও বেঁচে আছে বন্দি অবস্থায়। 22 বছর আগে তাদেরকে এখানে এনে বন্দি করা হয়। তারপর থেকে আজও ওরা এখানে। সবাই জানে মধুরিমা ও মোহিত নিজেরা নিরুদ্দেশ হয়ে গিয়েছিল ছোট্ট মাধুর্যকে রেখে। কিন্তু কথাটি আদৌ ঠিক নয়। সেদিন মাধুর্য বেবি অবজারভেশনে ছিল, তাই ওকে মেরে ফেলতে এসেও খোঁজ পায়নি কিং অলোক। না পেয়ে তার মা বাবাকেই ধরে এনেছিল তারা। শত চেষ্টার পরেও বলেনি তাদের সন্তানের নাম বা তাদের ঠিকানা। তারপর থেকে তারা বন্দি অবস্থাতে নিজেদের মেয়ের জন্য অপেক্ষা করছে। এতদিনে এই শয়তান ওয়ারআলফের কার্যক্রম সম্পর্কে ওরা অবগত হয়ে গিয়েছে। মোহিত আর মধুরিমা বুঝে গিয়েছে অরুণ আর তার বাবা নিশ্চয়ই কোনো দরকারেই এসেছে, নয়তো বছরেও তাদের দেখা পাওয়া যায় না। অরুণ এসে তাদের মুখে থাকা কাপড় আলগা করে নিচে নামিয়ে দেয়। তাদের কাঠের মতো শুকিয়ে যাওয়া ঠোঁট দিয়ে কথা বলার চেষ্টা করে। মধুরিমা বেশ ধীরে ধীরে বলে, কি চাই? অরুণ এবং তার বাবা উল্লাসের হাসি হাসে। অরুণ হাত দিয়ে কিছু একটা করে হাসি মাখা মুখে বলে ওঠে, আজকে কিচ্ছু চাই না। আজ তো আমরা তোমাদের কিছু দেখাতে চাই, যা দেখালে তোমাদের
পিলে চমকে যাবে। কথাটুকু শেষ করিয়ে অরুণ হাত দিয়ে ছটকা মেরে উপরে ইশারা করতেই একটা দৃশ্য উপস্থিত হয় তাদের সামনে। দৃশ্যগুলোতে স্পষ্টভাবে ফুটে উঠেছে অরুণ তার আসল রূপে কবিতাকে আঘাত করছে, তাও খুবই জঘন্যভাবে। শেষমেশ কবিতার গলায় অরুণ তীক্ষ্ণ ধারালো 3টে নখ দিয়ে গভীর আঘাত করে। কারো পায়ের শব্দ পেয়ে পালিয়ে যায় সেখান থেকে। সেই গলায় লাগা আঘাত থেকে ঘটে কবিতার মৃত্যু। সঙ্গে সঙ্গে দৃশ্যটি হাওয়ায় মিলিয়ে যায়। মোহিত আর মধুরিমা হতবাক হয়ে তাদের দিকে তাকায়। তারা ঠিক তখনও বুঝে উঠতে পারেনি অরুণ ঠিক কি বোঝাতে চাইছে। অরুণ একটু ঝুঁকে দাঁতে দাঁত চেপে বলে, মেরে ফেলেছি, তোমাদের একমাত্র মেয়েকে এই দুনিয়া থেকেই সরিয়ে ফেলেছি। মোহিত ও মধুরিমার বুক কেঁপে ওঠে। ছটফট করতে থাকে মোহিত, তবে কিছু একটা ভেবে শান্ত থাকে মধুরিমা। তারপর হুট করে পাগলের মতো হেসে উঠায় সবাই চুপ হয়ে যায়। বাবা, ইনি বোধহয় মেয়ে হারানোর শোকে অবশেষে পাগল হয়ে গেলেন। এদের বাঁচিয়ে রেখে কি লাভ, মেরে ফেললেই তো হয়। মধুরিমাকে লক্ষ্য করে তার ছেলে শুনে বলে ওঠে অরুণ। অরুণের কথা শুনে গর্জে ওঠে মধুরিমা। ভুল করছো তোমরা, অনেক বড় ভুল করছো। জানি না কোন মায়ের কোল খালি করছো, তবে আমার কোল এখনো খালি হয়নি। আমার মেয়েকে আমি অনুভব করতে পারছি, ও যেখানে সুস্থ আছে। মধুরিমার কথায় ভ্রুকুচকে তাকায় কিং অলোক। অরুণ মধুরিমাকে আঘাত করতে গেলে থামিয়ে দেয় সে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বোঝার চেষ্টা করে মধুরিমাকে। কি বলতে চায় মধুরিমা? কি অবাক হলে? যেই মেয়েকে তোমরা মেরেছো সে আমার মেয়ে নয়, ও আমার নারী ছেঁড়া সন্তান। ওকে চিনতে একটুও ভুল হবে না আমার। দৃশ্যতে যা দেখলাম তাতে আমি নিশ্চিত আমাদের মেয়ে নয়। আমাদের মেয়ে তো ছিল রূপনগরীর রাজকন্যার মতো দেখতে। তাকে যে একবার দেখবে সে বিমোহিত হতে বাধ্য। ওর হাসি সবাইকে সম্মোহিত করার ক্ষমতা রাখত। যেই মেয়েকে হত্যা করেছো সেই মেয়ের মাঝে আমার মেয়ের কোনো গুণ পাইনি। মোহিত ভাবুক হয়ে পড়ে। সত্যিই তো, মাধুর্যকে যতটা মাধুকরী সৌন্দর্য দিয়ে তৈরি করা ততটা ছিল না ওই দৃশ্যে থাকা মেয়েটার মধ্যে। না চাইতেও আতকে ওঠে কিং অলোক। তবে কি ওরাই ভুল করে ফেলল? নিজের ছেলেকে ইশারায় ডেকে ফিসফিসিয়ে বলে, ওরা কি বলছে? তুই কি ভুল কাউকে বেড়ে এসেছিস? হ্যাঁ, অরুণ বিদ্রুপের সঙ্গে বলে, হতে পারে না বাবা, আমি প্রমাণ পেয়েছি ওই কবিতাই ভাবনা। আর আমি 100 ভাগ শিওর হয়েছি যখন খবর পেয়েছি ওর সঙ্গে অনুভবের বিয়ে হচ্ছে। অনুভব আর যাই হোক অন্য কাউকে বিয়ে করতে পারে না। তাই তো ভাবলাম যে বিয়ের দিনই মৃত্যুর দেব ভাবনার, তাই তো করলাম। কিং অলোক কোনটা বিশ্বাস করবেন বুঝতে পারছেন না। ভাবনার ভিড়ে হারিয়ে যায় সে। অরুণ ধীর গলায় বলে ওঠে, বাবা, এদের বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই, মেরে ফেলি। না, আমিও দেখতে চাই ওদের ভাবনা কতটুকু সত্যি হয়। বাবা, তুমি আমাকে অবিশ্বাস করছো? চোখ গরম করতেই মাথা নিচু করে চুপ হয়ে যায় অরুণ। মোহিত তাদের দেখে বিদ্রুপের হাসি দেয়। তোমাদের সাথে এত বছর থেকে আমরা জেনে গেছি 49 বছর আগে অধিক শক্তিশালী ভাবনাকে প্রিন্স অনুভব মারেনি, মেরেছিল তোমরা। যার কারণে ভাবনার জন্ম হয় আবার, তবে একটা মানুষের গর্ভে। আমাদের মেয়ে হয়তো অনুভবকে ভুল বুঝেছে, কিন্তু সেই ভুল বোঝাবুঝি বেশি দিন টিকিয়ে রাখতে দেব না আমরা। কিং অলোক থমকে ওঠেন। চুপ, একদম চুপ। তোমাদের যখন ইচ্ছে তখন মারতে পারি আমরা, কিন্তু আমাদের স্বার্থের কারণে মারতে পারছি না। পারবেও না। রাগে কটমট করে অলোক অরুণকে ইশারা করে তাদের মুখ বেঁধে দিতে। অরুণও তাদের মুখ বন্ধ করতে উঠে পড়ে লাগে। বেঁধে দেয় তাদের মুখ। তবে কিং অলোকের চিন্তার রেশ কাটে না। কাকে বলতে কাকে মারল অরুণ? রেজিস্ট্রেশন আগেই হয়ে গিয়েছে। আইনত অনুভব আর মাধুর্য স্বামী স্ত্রী বলে আখ্যা পেয়েছে। ব্যাপারটা মাধুর্যের কাছে আনন্দের হলেও তার মুখে বিন্দুমাত্র হাসি নেই। তার মনে একটাই কথা ঘুরছে, সে প্রচণ্ড অলক্ষী। তার কাছে যে আসবে তার শুধু ক্ষতিই হবে। প্রথমে তার মা বাবার কিছু একটা হয়েছে, আর এখন তার বেস্ট ফ্রেন্ড কবিতার। এখন তার অনুভবকে নিয়েও ভয় লাগতে শুরু করেছে। চোখ থেকে আর পানিও পড়ছে না, হয়তো পানি শুকিয়ে গেছে। কত আর পড়বে? কাজী তাকে কবুল বলতে বললে কিছুক্ষণ বসে থাকে মাধুর্য। এক মুহূর্ত কিঞ্চিত ভাবনা জাগে মনে। সে ভ্যাম্পায়ার, অনুভবকে বিয়ে করা কি ঠিক হচ্ছে? সামিহা তার হাত নাড়া দিতেই একদমে 3বার কবুল বলে ফেলে মাধুর্য।
অনুভব প্রথমেই কবুল বলে ফেলেছে। সকলে মিলে বলে ওঠে। আলহামদুলিল্লাহ। বিয়ে সম্পূর্ণ হওয়ার পর চলতে থাকলো খাওয়া দাওয়ার কার্যক্রম। যদিও খাওয়ার অবস্থাতে কেউই এখন নেই। কবিতার এমন নৃশংস মৃত্যুতে সবাই শোকাহত। কেউ যেন মানতেই পারছে না। কবিতার মা এক কোনায় গিয়ে কেঁদে চলেছেন। ওনার আর এই পৃথিবীতে কেউ রইল না। কিছুক্ষণ অনুভবের পাশে বসে থেকে উঠতে নেয়। অনুভব ওর হাতটা কোমলভাবে ধরে। কিছুটা চমকে পেছনে তাকায় মাধুর্য।